নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি শ্রদ্ধেয় লেখক রূপম রায়ের কলমে একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম নীলকণ্ঠের গুপ্তধন রহস্য। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আমি আর বৌঠান তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে গল্প করছিলাম। ব্যোমকেশ তখন নিজের ঘরে বসে একটা বিদেশি দারুণ গোয়েন্দা উপন্যাস পড়ছিল। ঠিক এমন সময় আমাদের বাড়ির নিচে একটা পুরনো দিনের ভারী ইঞ্জিনের গাড়ির শব্দ শোনা গেল। গাড়িটার ইঞ্জিনের শব্দ এতটাই বেশি যেন পুরো পাড়াটার সমস্ত শব্দকে ছাপিয়ে সেটা এগিয়ে এলো। ততক্ষণে গাড়িটা থেমেছে আমাদের বাড়ির নিচে। ব্যোমকেশও বেরিয়ে এসে বসলো আমাদের পাশে বৈঠকখানায়। তারপর ওর ভারী গলায় বলে উঠল, সেব্রোলেট ক্যামারো অত্যন্ত একটা দামি গাড়ি। গাড়ির ইঞ্জিনের শব্দটা আমি ভালো মতোই চিনি। এই মডেল সাধারণত কলকাতা শহরে খুব কম দেখা যায়, আর এর আওয়াজ বলে দিচ্ছে চালক অত্যন্ত তাড়া নিয়ে এসেছে। এমন বহুমূল্য গাড়ির মালিকের এমন অস্থিরতা কেন? নিশ্চয়ই কোনো বড়সড় ব্যাপার। আমি একটু হেসে বললাম, তাহলে ভাইয়া বলছো নতুন কোনো ভালো কেস হাতে আসতে পারে নাকি? আমি যেন সেটারই গন্ধ পাচ্ছি কিন্তু। আমার ঠাট্টার উত্তরে ব্যোমকেশ কিছু বলল না, কেবল সোফায় হেলান দিয়ে বাইরে অপেক্ষারত গাড়ির শব্দটা শুনছিল। ব্যোমকেশ তখনও নীরব। তার দৃষ্টি বাইরের দিকে নয়, বরং ঘরের মেঝেতেই স্থির। আমি বুঝতে পারলাম গাড়ির অসঙ্গতি তার মনেও খটকা তৈরি করেছে। এই ধরনের আধুনিক গাড়ি এই পুরনো এলাকার জন্য বেমানান। তাই নীরবতা ভেঙে আমি বললাম, এতটা দামি গাড়ি? জমিদার বাড়ির পুরনো ম্যানেজাররা এমন গাড়িতে চড়ে আসেন না তো? অজিত, এই গাড়ির দামের চেয়ে এর গতি বেশি জরুরি, এবং এই লোকটা তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে সমস্যাটা বেশ জটিল। ব্যোমকেশ আর কিছু বলল না। ততক্ষণে আমাদের ঘরের বাইরে ডোর বেলটা বাজল। একটু পরে যিনি ঘরে এসে ঢুকলেন তার বয়স প্রায় 40-এর বেশি হবে না। পৌড় লম্বা আর সাদা ধবধবে পাঞ্জাবি পরা একজন মানুষ। ভদ্রলোকের মুখে স্পষ্ট উদ্বেগের চিহ্ন, যা তার সম্ভ্রান্ত পোশাকের সঙ্গে মানানসই একদমই নয়। তিনি দরজার বাইরে থেকেই হাত জোড় করে বললেন, ব্যোমকেশবাবু, আসতে পারি? ব্যোমকেশও দাঁড়িয়ে বলল, আসুন আসুন, বসুন এখানে। ততক্ষণে ভদ্রলোক পাশের সোফাটায় বসে বললেন, দয়া করে আগে একটু জল পেতে পারি? অনেকটা দূর থেকে আসছি। ব্যোমকেশ পুঁটিরামকে ডেকে বলল, পুটিরাম, ঠান্ডা জল নিয়ে এসো একটু, আর একটু চা বসাও তাড়াতাড়ি। 2 মিনিটের মধ্যে পুঁটিরাম জল নিয়ে এসে হাজির। লোকটা একবারে পুরো গ্লাসের জলটা শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জল পান করে ভদ্রলোক যেন কিছুটা ধাতস্থ হলেন, কিন্তু তার চোখে অস্থিরতা তখনও বর্তমান। ব্যোমকেশ এবার ওনার দিকে তাকিয়ে বলল, নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আর এ আমার স্ত্রী কৃষ্ণকুমারী, আর উনি হলেন আমার বন্ধু অজিত রায়, পেশায় একজন লেখক। আপনার চোখে মুখে যে উৎকণ্ঠা দেখছি তাতে বোঝাই যাচ্ছে ভালোই ঝামেলায় পড়েছেন আপনি। বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। তবে ব্যোমকেশবাবু, আপনি এটা দেখুন। আমার মনে হয় এই কাগজটাই আমাদের সব সমস্যার মূলে। লোকটি এবার ব্যোমকেশের দিকে এগিয়ে দিল একটা পুরনো দিনের ফিকে হয়ে যাওয়া একটা কাগজ।
ব্যোমকেশ সেটা খুলে একটু চুপ করে দেখল, তারপর আবার ওনাকে ফিরিয়ে দিল। ব্যোমকেশ একটু উত্তেজিত হয়ে বলল, বাবা, এই তো দেখছি কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে এখানে। তবে কাগজে লেখা যে ছড়াটা, এটা আশা করি একটা হেয়ালি। সেটা সমাধান না করতে পারলে সবটা বুঝতে পারা প্রায় অসম্ভব। আর এই কাগজটা সত্যতা নিয়ে কতটা ভরসা করছেন? এই প্রশ্নটা যে আপনি আমাকে করবেন তা আমি জানতাম ব্যোমকেশবাবু। আসলে তবে আপনাকে প্রথম দিয়ে খুলেই বলি, এর সাথে আমাদের জমিদার বাড়ির অনেক ইতিহাসও জড়িয়ে আছে। আমার নাম নিবারণ সান্যাল। আমার পিতা এককালে রায় জমিদার বংশের হয়ে কাজ করেছিলেন। সেই সূত্রেই বাবার পর আমি হই রায় জমিদারের স্টেটের ম্যানেজার। আপনারা হয়তো ভাবছেন জমিদার, জমিদার কেন বলছি? আসলে আপনারা হয়তো জানেন না, জমিদারি প্রথা এখন উঠে গেলেও এই প্রতাপগড়ের রায় জমিদাররা এত ভালো আর প্রজাবৎসল ছিলেন যে সেইখানের মানুষেরা তাদের সব সময় মান্যি করে চলত। আর এখনো আমাদের অধীনেই আশেপাশের গাঁয়ের বেশিরভাগ জমি আর মানুষ সেই জমিতেই চাষবাস করে নিজেদের পেট চালায়। আর আমাদের রায়বাবু এত ভালো যে গরিব চাষিদের থেকে সামান্য কিছু অর্থ নিয়ে সেই জমি তাদের চাষের জন্য দিয়ে দেন। বিপদের সময় গ্রামের প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ান তিনি। হাসপাতাল তৈরি, বাচ্চাদের নতুন স্কুল তৈরিতে অনেক সাহায্য করেছেন আমাদের রায়বাবু। তাই সেইখানের মানুষ এখনও ওনাকে জমিদার বাবু বলেই ডাকেন। সাধারণ মানুষের কাছে জমিদার বাবু হলেন ঈশ্বর তুল্য। আর সত্যি, ওনার মতো প্রতিভাবান ও ভালো মনের মানুষ খুব কমজনই আছেন। জমিদার বীর সিংহ রায় এই নামেই সবাই তাকে চেনে। তবে তিনি কিন্তু থাকেন অত্যন্ত সাধারণভাবেই। আমাদের জমিদার বাবু নতুন মহলে থাকেন, তবে প্রাচীন আমলে ওই গ্রামের বুকে অবস্থান করত প্রকাণ্ড এক জমিদার বাড়ি। তবে কালের নিয়মে প্রায় 200 বছরেরও বেশি হয়ে যাওয়ায় সেই বাড়ি এখন পরিত্যক্ত। এখন সেই বাড়ি জীর্ণ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে গ্রামের এক কোণে। সেই ভগ্নাবশেষে এখন জন্মেছে ঘন জঙ্গল, আর তার উপর সাপখোপের উৎপাত তো আছে। আপনারা মনে মনে প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ি যেমন চিন্তা করতে পারছেন, তার থেকেও খারাপ অবস্থা ওই জীর্ণ মহলের। ভেতরে প্রবেশ করাটা প্রায় অসম্ভব। আর সেইখানেই এই বংশের সম্পদ লুকানো। ব্যোমকেশ এতক্ষণ মন দিয়ে শুনছিল, এবার সে বলল, আর এই প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়িতেই কোথাও লুকিয়ে রাখা আছে হয়তো এই বংশের গুপ্তধন। আর সেই গুপ্তধন উদ্ধারের জন্যই আমার কাছে আসা, তাই তো? আপনারা নিশ্চয়ই লোক লাগিয়ে ভালোভাবে খুঁজে দেখেছেন। নিবারণ বাবু বললেন, হ্যাঁ, একদম ঠিক বলেছেন ব্যোমকেশবাবু। প্রথমত আমরা এই হেঁয়ালির উত্তর খুঁজে বার করতে পারিনি। আর লোক লাগিয়ে তন্ন তন্ন করে পুরনো জমিদার বাড়ি খুঁজলেও কিছুতেই সেই গুপ্তধন জাতীয় কোনো কিছুরই হদিশ পাইনি আমরা। আর জমিদার বাবু আপনার বুদ্ধির কথা আর নাম আগেই শুনেছিলেন, তাই আমায় বললেন আপনাকে নিয়ে আসার জন্য। ওনার মতে যদি সেই গুপ্তধন উদ্ধার পাকা মাথার কাজ। তাদের পূর্বপুরুষদের সম্পদ তারা এইভাবে হেঁয়ালি করেই লুকিয়ে রেখে গিয়েছিলেন। তারা হয়তো চাইতেন এই রহস্য যেন কেবল বিশেষ কারোর দ্বারাই উন্মোচিত হয়। ব্যোমকেশ এবার জিজ্ঞাসা করল, আপনারা কি আগে থেকেই জানতেন যে জমিদার বংশের কিছু গুপ্তধন থাকতে পারে? আর এই যে চিরকুট মানে হেয়ালির কাগজটা, সেটা জমিদার বাবু কোথা থেকে পেলেন? এই কাগজটি হঠাৎ করে পাওয়ার পেছনে কোনো বিশেষ ঘটনা আছে কি? নিবারণ বাবু বললেন, একটা এত বড় আর পুরানো ব্রিটিশ আমলের জমিদার বংশের যে কোনো গুপ্তধন থাকবেই, এটা স্বাভাবিক। শোনা যায় ব্রিটিশ আমলে এই জমিদাররা আরো ফুলে ফেঁপে উঠেছিল। তবে সেই সময় আশেপাশের অঞ্চলে ডাকাতি হতো অনেক,
তাই হয়তো এই সমস্ত ধনসম্পদ লুকিয়ে রাখার ব্যবস্থা করেন রায় জমিদারেরা। আর কাগজটা পাওয়ার ঘটনা আরো অদ্ভুত। এটা একটা অলৌকিক উপায়ে যেন নিজেদের অস্তিত্ব প্রকাশ করলো। এরই মধ্যে পুঁটিরাম চা নিয়ে এসে হাজির। ভদ্রলোক চায়ে চুমুক দিয়ে আবার বলা শুরু করলেন। হ্যাঁ, আমাদের বীরসিংহবাবুর বাবা অর্থাৎ আগের প্রতাপবাবুর প্রচুর বইয়ের শখ ছিল। আর জমিদারবাবু এই বয়সে এসে বই পড়ার নেশাটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেই বই ঘরের দেওয়ালে থাকতো অত্যন্ত পুরনো আমলের একটা বাঘ ছাল। আসলে জমিদার বংশের প্রতাপ রায় ছিলেন একজন অত্যন্ত ভালো শিকারী। তখনও এদেশে বন্যপ্রাণী হত্যা আইন করে বন্ধ করা হয়নি, তাই তিনি তার জীবনে প্রায় বহু বাঘ এবং আরও অন্যান্য হিংস্র প্রাণী শিকার করেছিলেন। তার মধ্যে সবথেকে বড় বাঘটির ছাল স্মৃতি হিসাবে সংগ্রহ করে রেখেছিলেন লাইব্রেরি ঘরে। কিন্তু দিন কয়েক আগে হঠাৎ করেই বীরসিংহবাবু সেই বাঘ ছালটি কোনো কারণে দেওয়াল থেকে নামিয়েছিলেন এবং সেটার এক স্থানে গুপ্ত কুঠুরি করে ভরা ছিল এই কাগজ। আর কাগজটায় শিলমোহর মারা রয়েছে খোদ জমিদার প্রতাপ রায়। তাই সেই কাগজের লেখা পড়েই হয়তো সহজেই আন্দাজ করতে পারা যায় এই গুপ্তধনের কথা। আর সেই গুপ্তধন উদ্ধার করার জন্য জমিদার বীরসিংহবাবু আপনাদের প্রতাপগড়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এই বাঘের ছালের আড়ালটা ছিল তাদের বংশের একটি সতর্ক প্রহরা। ব্যোমকেশ এবার হেসে বলল, জমিদার বাবুর আদেশ বলে কথা, যেতে তো হবেই। আর গুপ্তধন উদ্ধারের কেস যখন, এটা যেন আমি এখন থেকেই একটা উত্তেজনা অনুভব করছি। তবে আজ যাওয়া সম্ভব নয়। আপনি আজ ফিরে যান, আর জমিদার বাবুকে বলে দিন আমরা পরশু দিন আসছি প্রতাপগড়ে। আপনার জন্যে গাড়ি কি আমরা পাঠিয়ে দেব সেই দিন, নাকি অন্য কোনো ব্যবস্থা করব? ব্যোমকেশ বলল, সেটা হলে তো বেশ ভালোই হয়, কারণ আমরাও প্রতাপগড় জায়গাটা সেই রকম চিনি না। আপনারা গাড়ি পাঠালে আমরা সেটি করেই চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমার সাথে আমার বন্ধু অজিতও যাবে। কিন্তু আসলে গুপ্তধন বলে কথা, সাহিত্যিক মাথা কাজে লাগতে পারে আমাদের। আর তাছাড়া আমি ওকে ছাড়া কোথাও বের হই না। ঠিক আছে ব্যোমকেশবাবু, আপনার জন্য পরশুদিন সকাল সকাল আমরা গাড়ি পাঠিয়ে দেব। আজ তাহলে উঠি। সবটা তো শুনলেন আপনি, তাড়াতাড়ি আসুন। আর এই হেঁয়ালি কাগজটা আপনি রাখতে পারেন, যদি সেটা কোনো কাজে আসে। ব্যোমকেশ হেসে বলল, তার কোনো দরকার নেই। হেয়ালির ছড়াটা আমার ভালো মতোই মনে আছে। কোনো দরকার নেই, ওটা আপনাদের কাছেই সযত্নে রাখুন। আমার স্মৃতিশক্তি বেশ ভালো। ভদ্রলোক নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আর সঙ্গে সঙ্গে মোটা ইঞ্জিনের গাড়িটার শব্দ পাড়া কাঁপিয়ে বেরিয়ে গেল। ব্যোমকেশ তখন বেশ কৌতূহল নিয়ে তার দিকে তাকালো। আমি এবার ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, তা ব্যোমকেশ, ওই হেঁয়ালিটার কাগজে কি লেখা ছিল সেটা তো জানাই হলো না। ব্যোমকেশ একটা হাই তুলে বলল, দুপুরে খেয়ে দিয়ে উঠে ডায়েরিতে লিখে রাখবো, তখন এসে দেখে নিও। আর 3-4 দিনের মতো হালকা জামা কাপড় নিয়ে নিও ভায়া। পরশু দিনই আমরা বেরোচ্ছি। পরশুদিন সোমবার আমরা আর দেরি করিনি। একদম সকাল সকালই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রতাপগড়ের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেলা ওই 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম প্রতাপগড়। আশেপাশের সাধারণ গ্রামবাসীদের কাছে উনি যে কতটা সম্মানীয় ব্যক্তি তা লোকেদের আচরণে বেশ স্পষ্ট। তাদের চোখের ভক্তি দেখেই বোঝা যায় এই জমিদার বংশের প্রতি তাদের আস্থা গভীর। তবে সৎ মানুষেরা কেন গুপ্তধনের জন্য এমন ধাঁধা তৈরি করবে সেটা আমার কাছে এখনও রহস্য। একটুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম বিশাল আকৃতির দোতলা একটি বাড়ির গেটে। গেট বললে অবশ্য ভুল হবে, এ যে সিংহ দরজা তা বলাই চলে,
কারণ গেটের দুই ধারে থামে বড় বড় দুটি সিংহের মূর্তি খোদাই করা, যা বেশ চোখে পড়ছে। আর সেইখান দিয়ে সামনের ছোট একটা বাগান পেরিয়ে সামনে চোখে পড়ল নুড়ি পাথর বিছানো একটা পথ। আর বাড়ির নিচে আরও দুটো গাড়িও দেখলাম দাঁড়িয়ে থাকতে। একটা পুরনো আমলের হলেও অন্যটা কিন্তু বেশ নতুন, যা ইঙ্গিত দেয় যে জমিদার বাড়িতে গুরুত্বপূর্ণ অতিথির আনাগোনা রয়েছে। হয়তো নিবারণ বাবুর গাড়ির মতোই আরও কেউ এই রহস্যের সঙ্গে যুক্ত। একজন দারোয়ান জাতীয় লোক বাইরের দরজা আমাদের দেখিয়ে দিল। দরজা পেরিয়েই আমাদের অভ্যর্থনা করলেন নিবারণ বাবু। হ্যাঁ, আসুন আসুন ব্যোমকেশবাবু, পথে আসতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি। বসুন বসুন, আমি কিছু জল খাবার দেওয়ার কথা বলি, আপনারা ততক্ষণে জিরিয়ে নিন। রায়বাবু অধীর আগ্রহে আপনাদের জন্য অপেক্ষা করছেন। ব্যোমকেশ বলল, তার কোনো দরকার নেই নিবারণ বাবু। আমরা এই রাস্তায় একটা ধাবায় হালকা খাবার খেয়েছি, তাই আমাদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে আমি যে কাজের জন্য এখানে এসেছি, অর্থাৎ বীরসিংহ বাবুর সঙ্গে আগে দেখা করতে চাই। প্রথমে তার মুখ থেকে পুরো ব্যাপারটা শোনা দরকার, তবেই কাজে নামা সম্ভব। অবশ্যই, রায়বাবু হয়তো এখন লাইব্রেরি ঘরেই আছেন আশা করি। আপনারা আসুন, তিনি এখন সাধারণত বই পড়েই সময় কাটান। বাড়িটায় চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেওয়ালে যেন হরিণের শিংও চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম, বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনও অবস্থাপন্নই। ভেতরের এই আভিজাত্যই প্রমাণ করে যে গুপ্তধনের প্রয়োজন তাদের কিন্তু নেই, আছে কেবল পূর্বপুরুষের কথা রাখার তাগিদ। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। সেই ঘরের চারদিকে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য বই, আর তার মধ্যে একটি বড় রাজকীয় কাঠের চেয়ারে মাথা হেলিয়ে বসে বই পড়ছেন একজন মানুষ। দেখে যা বুঝতে পারলাম, বয়স তার প্রায় 55-র কাছাকাছি। মাথায় বেশিরভাগ চুলই সাদা। কম বয়সে যে দারুণ স্বাস্থ্য ছিল ভদ্রলোকের, তা আর বলে দিতে হয় না। তার শান্ত দৃষ্টিতেও একটা চাপা কৌতূহল ছিল। আমরা হাসছি দেখেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, আপনি আশা করি ব্যোমকেশবাবু, আপনার যে এতটা কম বয়স হবে এটা ধারণা করতে পারিনি। খবরের কাগজে আপনার বুদ্ধির প্রশংসা আমি পেয়েছি। সে যাই হোক, নিবারণ সবটা আপনাদের বলেছে মনে হয়। আপনাদের মতো একজন সত্যান্বেষীর উপরই আমাদের বংশের ভবিষ্যৎ নির্ভর করছে। ব্যোমকেশ সামান্য হেসে বলল, হ্যাঁ, উনি সবটাই বলেছেন ঠিকই, তবে আমার কিছু প্রশ্ন ছিল। সেগুলো জানতে পারলে একটু সুবিধে হবে। কিছু ছোটোখাটো রহস্য, তথ্য এটার কিনারা করতে সাহায্য করে বীরসিংহবাবু। অবশ্যই, আপনার যা জানার সবটাই জিজ্ঞেস করুন ব্যোমকেশবাবু, আমি সবটাই খুলে বলবো। প্রথমে আমি একটু ওই বাঘের ছালটা দেখতে চাই, যার দিয়ে এই কাগজটা উদ্ধার হয়েছিল। সেই বাঘের ছালটাই এই গুপ্তধনের প্রথম প্রহরী ছিল। ভদ্রলোক আঙুল দেখিয়ে দিলেন পাশের একটা তাকের দিকে। সেখানে শোভা পাচ্ছে পুরনো দিনের একটা মস্ত সুন্দর হলদে ডোরাকাটা বাঘের ছাল। তবে সেটার কাঠের ফ্রেমটা, সামনে কাঁচটা এখন নেই, কারণ হয়তো কয়েকদিন আগেই এটার কাঁচের ফ্রেমটা ভেঙে গিয়েছিল। সেটা স্পষ্ট হলো। ব্যোমকেশ এগিয়ে গেল সেই দিকেই। তারপর বাঘ ছালটা হাতে তুলে নিল। সেটা যে বেশ ভারী, সেটা ওর হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই অনুমান করা যায়। প্রায় 1 মিনিট ওটা উল্টে পাল্টে দেখতে দেখতে এবার সে সামনে এনে বলল, এই কুঠুরিটার ভেতরে ছিল কাগজটা আশা করি, আর এই জায়গাটা খুব দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছে। এক্সিলেন্ট, ঠিক ধরেছেন আপনি। সহজে সাধারণ মানুষের চোখে এই গুপ্ত জায়গাটা ধরা পড়বে না,
তবে আপনি বার করেছেন, তার মানে আপনার বুদ্ধি আছে। আমার বাবা প্রতাপ রায় এই কাজটা করে গেছেন। ব্যোমকেশ ওটা যথাস্থানে রাখতে রাখতে বলল, এই বাঘের ছালটা আগে কোনো দিন এর আগে কি কখনো সরানো হয়েছিল, বা কেউ এই কুঠুরির কথা জানতো? কথা না শেষ করতে দিয়েই বীরসিংহবাবু বললেন, এই বাঘ ছালটা আমার বাবা প্রতাপ রায়ের আমলের বলতে পারেন। বাবা নিজে প্রচণ্ড ভালো শিকার করতেন, আর এই বিশাল বাঘটিকেও তিনি 3 গুলিতে ধরাশায়ী করেছিলেন। শোনা যায় সেই সময় এই বাঘটি নাকি 7 জন মানুষের প্রাণ নিয়েছিল। প্রায় 50 বছর পুরনো এই বাঘছাল আগে পুরনো বাড়িতে ছিল বাবার ঘরে, এখন এখানেই শোভা পায়। তবে এটায় যে কোনোদিন কোনো এরকম ফিকে হয়ে যাওয়া গুপ্তধনের কাগজ পাওয়া যাবে, সেটা আমরা কেউই জানতাম না। এই আবিষ্কার আমাদের পরিবারের কাছে এক বড় বিস্ময়। সে না হয় হলো, তবে আপনি শুনলাম গুপ্তধন উদ্ধার করার জন্য পুরনো জমিদার বাড়ি কয়েকদিন ভালো মতো খোঁজ করেছিলেন। তবে আশা করা যায় ওখানে জঙ্গল একটু পরিষ্কার করে রেখেছেন, তাই তো? আর তাই যদি হয় তাহলে আমাদের কাজে একটু সুবিধে হবে। জঙ্গল পরিষ্কার না থাকলে কাজের গতি কমে যায় এবং বিপদের আশঙ্কাও বাড়ে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছেন। আমার বয়স হয়েছে, তাই নিবারণই ওখানে চারিপাশটা খুঁজে দেখতে গিয়েছিল। তবে সে কিছু পায়নি। কেবল জঙ্গল পরিষ্কার নয়, একটা প্রাথমিক খোঁজও চালানো হয়েছিল। তার মানে আপনার এই গুপ্তধন খোঁজার কথা গ্রামের মানুষ বা বাইরের লোক জানেন বলছেন। এটা তো ভালো কথা নয় বীরসিংহবাবু। এ ধরনের খবর ফাঁস হয়ে যাওয়া মানে বিপদকে ডেকে আনা, বিশেষত গুপ্তধনের ক্ষেত্রে। তিনি বললেন, না না, অত কাঁচা কাজ আমি করি না। ওই হেয়ালির ব্যাপারটা জানি শুধু আমি আর নিবারণ। আর যারা ওখানে কাজ করেছে তারা ভাবছে হয়তো পুরনো জমিদার বাড়িটা ঠিক করার জন্য ওই সব জঙ্গল সাফ করা হচ্ছে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন ব্যোমকেশ বাবু। তবে আপনার যদি লোক লাগে, আপনার সাথে অবশ্যই কেউ না কেউ যাবে। নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করবেন না। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। বীরসিংহবাবু হাঁক দিলেন, নিবারণ, নিবারণ, কোথায় গেলে হে? আমার তখনই সন্দেহ হলো, নিবারণবাবু আগের দিনও ব্যোমকেশের কথায় সামান্য হকচকিয়ে গিয়েছিলেন। আচ্ছা, নিবারণবাবু কি দরজার বাইরে দাঁড়িয়েছিলেন না তো? কারণ দেবদত্তবাবু ডাকার সঙ্গে সঙ্গেই তিনি তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলেন। তার কি দরজার বাইরেই থাকার অভ্যেস, নাকি লোকটার আড়ি পাতার স্বভাব রয়েছে? আগের দিন তো দেখে এমন কিছু মনে হয়নি। ব্যাপারটা ব্যোমকেশও লক্ষ্য করেছে আশা করি। নিবারণ, ব্যোমকেশ বাবুর যেন কোনো কিছুতেই অসুবিধা যেন না হয়। এখানে পুরনো জমিদার বাড়িতে ওনার সমস্ত রকম সাহায্য করার লোক দেবে ওনাকে। আর খাওয়া দাওয়ার সমস্যা যেন না হয় কোনো, সেটা তদারকির দায়িত্ব কিন্তু তোমায় দিলাম। আমরা বেরিয়ে যেতেই দেখলাম বীরসিংহবাবু আবার নিজের হাতে ধরা বইটা আবার পড়া শুরু করলেন। সময় মতো আমাদের দুপুরের খাবার ডাক পড়ল। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন, তা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও 3 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া,
চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস আর মিষ্টি, চাটনি, পাঁপড়, ওই সব তো আছেই। খাওয়ার টেবিলে যেন আমরা উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরোতে আর চায় না। এমন রাজকীয় আতিথেয়তা দেখে মনে হচ্ছিল বীরসিংহ বাবু যেন তার অতিথির যত্নে কোনো ত্রুটি রাখতে চান না। এই আতিথেয়তার মধ্যেই যেন একটা চাপা চাপ ছিল, যেন তিনি তাড়াতাড়ি আমাদের মন জয় করতে চাইছেন। আমাদের জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। দুপুরে ব্যোমকেশ একটু শুয়েছিল। আমি তখন ওকে বললাম, আচ্ছা ভায়া, তুমি তো আমায় ওই কাগজের চিরকুটে যা লেখা ছিল সেটাই দেখাওনি। আমার তো খুব জানতে ইচ্ছে করছে যে ওটায় কি ছিল। আরে তুমি তো পড়েছো, কি লেখা ছিল ওতে? ব্যোমকেশ খালি পাশে রাখা ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে আবার অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আমি দেখলাম ডায়েরির সেই পাতায় কালো কালির অক্ষরে লেখা আছে, বসিয়া তিনি সাধনা করেন, বিশ্বেশ্বর রূপে জগৎ গড়েন। স্কন্ধ সঙ্গী বাসুকি আছে পাহারায়, সমুদ্র মন্থন কি বৃথা যায়? জীবন নামের অন্তরে সে আজও নিজেকে লুকায়। নীলকণ্ঠের 3 লোক ভুলকের সঠিক রাস্তা দেখায়। রাজার ঐশ্বর্য হাজারো ধন, লুকানো আছে সেথা। খুঁজিলেই পাইতে পারো, কষ্ট যায় না বৃথা। হেয়ালিখানা দেখা মাত্র আমার মাথায় কিছুই ঢুকলো না। বুঝলাম এই ধাঁধার উত্তর খোঁজা এত সহজ নয়। ব্যোমকেশ শুয়ে থাকলেও হয়তো ওর মাথায় চলছে এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা। তাহলে ব্যোমকেশ এখন কি করবে ঠিক করলে? এই ধাঁধার কোনো কিছুই তো আমার মাথায় ঢুকছে না। অজিত, তোমায় কিছু মাথা খাটাতে হবে না বন্ধু। এখন যা করার আমাকেই করতে হবে। আমার মনে হয় আমাদেরকে ওই পুরনো জমিদার বাড়িটায় আগে যাওয়া উচিত। ওখানেই হয়তো আমরা কোনো সূত্র পেয়ে যাব। হ্যাঁ, আপাতত তথ্য যখন নেই তাহলে আগে বাড়িটা ঘুরে আসাই দেখা যাক। রোদটা একটু পড়তে দাও, বিকেল বিকেল আমরা ওইদিকে যাব। ওসব ছাড়ো ব্যোমকেশ, তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো যে নিবারণ বাবু উনি কিন্তু আমাদের উপর নজর রাখছিলেন? ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি, তবে এখানে এত বড় একটা গুপ্তধনের ব্যাপার তো একটা লোভের জায়গা থাকতেই পারে না। তাই এখানে অন্ধের মতো কাউকে বিশ্বাস করলেও চলবে না। কিন্তু বিকালে রোদটা একটু পড়তেই 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে। নিবারণ বাবু আমাদের সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু ব্যোমকেশ ওনাকে বলল, আপনাদের পুরনো জমিদার বাড়ির কথা আশা করি সবাই জানে, তাই আর আপনাকে কষ্ট করতে হবে না। আমরা গ্রামের মানুষকে জিজ্ঞেস করতে করতে ঠিকই পৌঁছে যাব। নিবারণ বাবু তখন আর কোনো কথা বলেননি। আমরা যখন সদর দরজা দিয়ে বেরোচ্ছি তখন খেয়াল করলাম নিবারণ বাবু শুধু আমাদের চোখে চোখ রেখেই থেমে গেলেন না, তিনি দ্রুত বাড়ির ভিতরের দিকে চলে গেলেন। তার হাঁটার ভঙ্গিতে একটা চাপা অস্থিরতা ছিল। তিনি আমাদের চোখের আড়ালে কিছু তো একটা করতে চাইছেন, সেটা বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সেখানেই অল্প জঙ্গলাকীর্ণ একটি জায়গা দেখতে পেলাম আমরা। আর সেই জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন এক বড় ধরনের জীর্ণ বাড়ি। বাড়ি বলা ভুল হবে, কারণ এটার মধ্যে মানুষের বসবাস তো নেই, শুধু আছে বড় বড় ভেঙে পড়া দেওয়াল ও জংলি লতানো গাছের বাড়বাড়ন্ত। বাড়িটার চারিদিক একটা অদ্ভুত পুরনো গন্ধ ছড়িয়ে আছে। জায়গায় জায়গায় দেওয়াল ভেঙে পড়লেও তাতে খোদাই করা নকশাগুলো অত্যন্ত সুস্পষ্ট। প্রকৃতির নিয়মে সেই সমস্ত দেওয়ালের নকশা ক্ষয়প্রাপ্ত হওয়ার দরুন অতটাও এখন বোঝা যাচ্ছে না। আর বাড়িটায় যে প্রায় খান 50-এর ওপর ঘর হবে সেটা সহজেই চোখে পড়ে। আর বাড়িটার সামনের 2 দিকে 7টা ও অপর দিকে আরও 7টা মস্ত বড় বড় স্তম্ভ চোখে পড়ে। আর এই স্তম্ভগুলোর জন্যই বাড়িটা হয়তো এতকাল দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ এগিয়ে গেল স্তম্ভগুলোর দিকে।
ওর সন্ধানী চোখে হয়তো কিছু ধরা পড়েছে। আমিও পেছন পেছন এগিয়ে গেলাম। প্রত্যেকটা স্তম্ভের গায়ে খোদাই করা রয়েছে কোনো না কোনো নকশার চিত্র, আর প্রতিটি নকশা যে কোনো না কোনো ঘটনার উপর ভর করে তৈরি সেটা সহজেই বোঝা যায়। তবে নকশাগুলোতে একটা চরিত্র স্পষ্ট, কারণ প্রতিটা স্তম্ভেই ফুটিয়ে তোলা হয়েছে শিব পুরাণের কোনো না কোনো ঘটনা। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এই বাড়িতে ভালো মতোই পুজো হতো। আচ্ছা, এই মহাদেবের সঙ্গেই কি জড়িয়ে আছে কোনো গুপ্তধনের সন্ধান? সে যাই হোক, ব্যোমকেশ বলল, বাড়িটার বয়স কত বলে মনে হচ্ছে তোমার অজিত? আমি একটু ইতস্তত করে বললাম, কত আর হবে, বীরসিংহবাবু নিজেই তো বললেন 200 বছর হবে। না না অজিত, এই ফলকটা দেখো ভালো করে, ওখানে কি লেখা আছে? তাই তো, ফলকটা এমনভাবে ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে তা যেন আর দেখাই যায় না। আর তার উপরে জন্মেছে বহু গাছগাছরা ও বুনো ফুলের গাছ। তবুও তাতে অস্পষ্ট লেখা যেটা ফুটে উঠেছে তা হলো 1733। তার মানে সত্যি এটা এত বছরের পুরনো বাড়ি? ব্যোমকেশ বলল, বেশি ভেতরে যেও না অজিত, আজ এমনিতেই বেলা পড়ে আসছে, আর একটু হলেই অন্ধকার নামবে। সাক্ষোভ থাকলে আশ্চর্য হব না, তাই আজ বাইরের দিকেই দেখি আমরা, কাল তৈরি হয়ে আসবো। ব্যোমকেশ ঘুরে ঘুরে আজ পুরো বাড়িটাই ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলো। ও এবার দেখলাম এগিয়ে গেল পরপর দাঁড়ানো সারি সারি স্তম্ভগুলোর দিকে। তারপর মনোযোগ দিয়ে সেইগুলোই দেখতে লাগলো। আরেকটা জিনিস লক্ষ্য করেছো অজিত? কি ভায়া? এই 15টা খামের মধ্যে 2-3টে খামের রং বা পাথরের গড়ন যেন সামান্য হলেও আলাদা। কোথায় বলছো ভায়া? আমার তো সব একই রকম লাগছে। 100 বছরের পুরনো স্থাপত্য, এর মধ্যে আর পার্থক্য খুঁজে কি হবে? তাড়াহুড়ো করো না বন্ধু, ধাঁধা যখন শিবকে কেন্দ্র করে, তখন এই শিবলিঙ্গের মতো দেখতে খামগুলোই রহস্যের কেন্দ্রবিন্দু হবে। বিশেষ করে এই প্রথম খামটা, ওটার গায়ে কেমন যেন একটা অতিরিক্ত মসৃণতা রয়েছে। আমার আর কি করার, পরন্ত বিকেলে আমিও এত বড় বাড়িটার চারপাশটায় একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। হঠাৎ ব্যোমকেশকে দেখলাম একটা থামের ওপর ঘুষি মেরে রাগী স্বরে বলল, ব্যাপারটা খুব সহজ অজিত, আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার। তবে আমার এটা আগেই ধরা উচিত ছিল। কি ব্যোমকেশ, তোমার কোনো কথাই তো আমি ঠিক করে বুঝতে পারলাম না। ছড়াটা তো তুমি দেখেছিলে, তার প্রথম দুটো লাইন আমায় একবার পড়ে শোনাতো দেখি বন্ধু। আমার মনেই ছিল, কারণ সেটা আমি সকালেই দেখেছিলাম, তাই বললাম, বসিয়া তিনি সাধনা করেন, বিশ্বেশ্বর রূপে জগৎ গড়েন, স্কন্ধ সঙ্গী বাসুকি আছে পাহারায়, সমুদ্র মন্থন কি বৃথা যায়? আচ্ছা অজিত, এবার বলো যে দেবাদিদেব মহাদেব কোন আসনে বসে সাধনা করেন, বা ওনার পরনেও আমরা কি ধরনের পোশাক দেখি? যতদূর আমার মনে হয় বাঘছাল ব্যোমকেশ। আর প্রতাপ রায় লুকিয়ে রেখেছিলেন ওনার এই হেয়ালি ছড়া। আরে বাবা, বাঘছাল! তার মানে প্রতাপ রায় হয়তো এই ছড়াটি এমন কোনো জায়গায় লিখেছিলেন যা বাঘের চামড়ার মতো দেখতে, কোনো আসবাব কিংবা দেওয়ালের বিশেষ নকশা, বাঘের চামড়ার মতো ডোরা কাটা বা ওই রকম কিছু। কিন্তু থামের সঙ্গে বাঘছালের কি সম্পর্ক? সম্পর্ক তো আছে অজিত, খুব গভীর সম্পর্ক আছে। যদি প্রতাপ রায় মহাদেবের এই বাড়িতে গুপ্তধন লুকিয়ে রাখেন, তবে অবশ্যই এই বাঘ ছাল কোনো ছদ্মবেশ। এই খামটাকেই কেন আমরা বেশি ব্যতিক্রম মনে হচ্ছে, সেটা কাল ভালো করে দেখতে হবে। কারণ বসিয়া তিনি সাধনা করেন, এই শব্দগুলো একটা নির্দিষ্ট আসন বা
বস্তুকে ইঙ্গিত করছে, যা মহাদেবের প্রতীক। ব্যাপারটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। তার মানে ব্যোমকেশ, এখানে কোনো না কোনোভাবে মহাদেবের কথাই বলা হয়েছে। তার মানে তো আমাদের ছড়ার প্রথম লাইনেই অর্থ বার করা হয়ে গিয়েছে। বাকিটা সমাধান করতে হবে। ব্যোমকেশ এবার এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে বলল, চলো ফেরা যাক এবার। কাল সকাল সকাল চলে আসবো। রাস্তার আলোটা কমে আসছে, অন্ধকার হওয়ার আগে আমাদের ফেরা দরকার। রাতের বেলায় প্রাচীন বাড়ির নীরবতা অন্যরকম কথা বলে। সেই কথা শোনার জন্য আমাদের মানসিক প্রস্তুতি দরকার। আমরাও এগিয়ে গেলাম বাড়িটাকে পিছনে ফেলে। যাওয়ার সময় হঠাৎ আমি নেমে আসা সন্ধ্যার আবছা আলোতে যেন দেখলাম বাড়ির ওপরের দোতলার ভেঙে পড়া বারান্দায় যেন একটা কালো আবছা অবয়ব দাঁড়িয়ে আছে, আর সেই অবয়বের দৃষ্টি যেন আমাদের দিকেই নিবদ্ধ। আমি তৎক্ষণাৎ ব্যোমকেশকে বলতে যাব, ছায়ামূর্তিটা যেন সেইখান দিয়ে সরে পড়ল। আমি কথাটা ব্যোমকেশকে বলতেই সে হেসে বলল, অজিত, এত বছরের পুরনো বাড়ি, বুঝলে, ভূত বাবাজিরা থাকলে অবাক হব না। তবে কাল তো দিনের বেলায় আসছি, আমরা ওপরের দোতলার দিকেও যাওয়া হবে আশা করি। কিন্তু তুমি যেটা দেখেছো সেটা আমাদের মাথায় রাখতে হবে। মানুষের উপস্থিতি নাকি অন্য কিছু, সেটা যাচাই করার সময় আসবে। খানিকটা দূরে চলে আসার পর ব্যোমকেশ শুনলাম গম্ভীরভাবে নিচু স্বরে হাঁটতে হাঁটতে একটা লাইন বলল, স্কন্ধ সঙ্গী বাসুকি আছে পাহারায়, সমুদ্র মন্থন কি বৃথা যায়। অর্থাৎ এখানে দেবাদিদেবের গলায় জড়িয়ে থাকা সাপকে বলা হয়েছে। আর তবে সে পাহারায় বলতে কি বলা হচ্ছে? এই পুরনো বাড়িতে যে বহু বিষধর সাপ থাকতেই পারে তা সাধারণ, এবং বীরসিংহ বাবুও আমাদের এ কথা বলেছেন। আর খামের গায়ে যে নকশাগুলো দেখলাম তাতে তো অনেক কটায় মহাদেবের নকশা ফুটে উঠেছে। তার দ্বারা হেয়ালির দুটো লাইন এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার বটে, কিন্তু এই পরিষ্কার হওয়ার মধ্যেই আরো একটি গোলক ধাঁধা লুকিয়ে আছে। বাসুকির পাহারা শুধু সাপের নয়, প্রতাপ রায় তার গুপ্তধনের পাহারায় শুধু প্রকৃতির বিপদ রাখেনি, মানুষের লোভকেও ব্যবহার করেছেন। তবে সমুদ্র মন্থন কি বৃথা যায়, এই লাইনটা আমাকে শুধু অমূল্য ধনের কথা মনে করিয়ে দিচ্ছে, যা সহজে মেলে না। সে যাই হোক, আমরা সেই দিন রায়বাড়ি পৌঁছে লাইব্রেরি ঘরেই কিছুক্ষণ ছিলাম। ব্যোমকেশের বীরসিংহ বাবুর সঙ্গে কথাও হলো অনেকক্ষণ দেখলাম। আমি তখন ওনার অত বইয়ের ভিড়ে একটা বই নিয়ে পড়ছিলাম। এই লাইব্রেরির বেশিরভাগ বই বলতে গেলে ইতিহাসেরই ওপরে, তাই আমি ওই রকমই একটা বই পড়ছিলাম। রাতে খাওয়ার পর ব্যোমকেশ ঘরে অনেকক্ষণ পায়চারি করলো দেখলাম, অর্থাৎ ও কিছু একটা ভাবছে। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন প্রায় 8টা বেজে গিয়েছে। ব্যোমকেশ দেখলাম ওর ডায়েরিটা নিয়ে কিছু লিখছে। আর ওই রহস্যের লাইনগুলো নিয়ে আর কিছু বুঝতে পারলে ব্যোমকেশ? বুঝতে পারলাম, কিন্তু সম্ভাবনা দুটোরই। প্রথমত, নীলকণ্ঠের 3 লোক বলতে আবার এখানে হয়তো আবার মহাদেবের কথাই হচ্ছে। আমাদের রহস্যের পরদে পরদে মহাদেব ফিরে ফিরে আসছেন। আর কাল আমি বীরসিংহ বাবুর থেকে জানতে পেরেছি ওই জমিদার বাড়িতে নাকি কোথাও একটা পুরনো শিব মন্দির ছিল, সুতরাং সেটাই এখন খুঁজে বার করতে হবে। তবে দ্বিতীয় কথা হলো, জীবন নামের অন্তরে সে আজও নিজেকে লোকায়। এই কথাটির অর্থ কি, সেটাই আমায় খুঁজে বার করতে হবে অজিত। এই লাইনটা রহস্যের আসল চাবিকাঠি। জীবন নামের অন্তরে, এটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে আমাকে। এটা কি কোনো ব্যক্তির নাম নাকি কোনো বস্তু যা জীবন ধারণের প্রতীক? আচ্ছা, বুঝলাম।
তাহলে ব্যোমকেশ, সকালের খাবারটা খেয়েই চলো বেরিয়ে পড়ি। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন পৌঁছালাম, আকাশে তখন কড়া রোদ ঝকঝক করছে, কিন্তু বাড়িটার আশেপাশে জঙ্গল হওয়ায় অতটা গরম মনে হচ্ছে না। আমরা আজ আর অপেক্ষা না করে এগিয়ে গেলাম বাড়িটার ঠিক পেছন দিক বরাবর। আমরা এগোচ্ছি সামনের ঝোপঝাড়টা পেরিয়ে। এই দিকে যে একদমই মানুষের পায়ের ছাপ বহু বছর পড়েনি তা অত্যন্ত স্পষ্ট। ব্যোমকেশ ছিল সব থেকে আগে, আর ওর পিছনেই আমি। হঠাৎ করেই ব্যোমকেশ সামনে না এগিয়ে থেমে গেল একটু। ওর পাটা যেন কোনো একটা অজ্ঞাত কিছু দেখার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে গিয়েছে। ঠিক এমন সময় একটু কাছ থেকে ভেসে এলো সাপের ফসফস করে ফনা তুলে দাঁড়াবার শব্দ। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে নিজের মুখের কাছে হাতের আঙুলটা এনে দেখালো, মানে চুপ। আমি জানি ওর নিজের স্নায়ুর ওপর অত্যন্ত আধিপত্য আছে, তবে ওই রকম একটা বিষধর জীব সামনে থাকলে যে কারোরই ভয়ে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। সাপটা দেখলাম ব্যোমকেশের অনেক কাছে এসে পড়েছে, আর ফনা তুলে মাথা উঁচিয়ে আছে জীবটা। যে কোনো সময় কিছু একটা বিপদ ঘটতে পারে। আমি তো পেছনে ভয় জড়সড়, বোধ করি নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। আমি জানি ব্যোমকেশ এমনিতেই কোনো প্রাণী হত্যার পক্ষে নেই। ওর পকেটে পিস্তল আছে, তবে আশা করি ওর সেটা ব্যবহার করার দরকার পড়বে না। সাপটার দিক থেকে এবার ফোঁস করে আবার শব্দ হতেই ব্যোমকেশ ওর পায়ের বুটের সামনেটা সাপটার দিকে এগিয়ে দিল। তারপর অদ্ভুতভাবে হালকা হালকা নাড়াতে লাগলো। আর তার থেকেও অদ্ভুত ঘটনা হলো, বুটটা যেদিকে নাড়া হচ্ছে সাপটাও সেই দিকেই তার মাথাটা নিচু করে এগিয়ে আসছে। তবে এমন সময় হঠাৎ করেই সাপটা জানি না কেন ফনাটা নামিয়ে আনলো। ব্যোমকেশ আমাকে একটুকুও না নড়ে এক স্থানে শুধু দাঁড়াতে ইশারা করলো। আমরা দুজনেই দেখলাম ওই বিষধর জীবটা পাশ কাটিয়ে এগিয়ে গেল পেছনের দিকের একটা ঝোপের দিকে। গরমে না ভয়ে সেটা বলতে পারবো না, তবে তখনও আমাদের মাথার উপর দিয়ে নামছে ঘামের স্রোত। ব্যোমকেশ ভাঙা গলায় বলল, ভায়া, যেটা দেখলে এটা জাত গোখরো। ভাগ্য ভালো, এগোনোর আগে চোখে পড়েছিল। স্কন্দ সঙ্গী বাসুকি আছে পাহারায়। লাইনটার মানে এবার বুঝতে পারলে তো? সাবধানে পা ফেলে এগোতে হবে। প্রতাপ রায় সাবধান বাণী দিয়ে রেখেছিলেন, আর সেটাই প্রমাণ হলো। তবে শুধু সাপ নয়, অজিত, আমাদের সাবধান হতে হবে মানুষের থেকেও। এদিকটা এত জঙ্গলময়, মনে হচ্ছে কেউ যেন ইচ্ছা করে এর রক্ষণাবেক্ষণ করেনি যাতে লোকচক্ষুর আড়ালে থাকে। চলো এবার একটু জোরে হাঁটো, চলো এগোনো যাক। আমরা আর একটু এগোতে না এগোতেই আমার চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস। ব্যোমকেশ, ওটা কি? ওই দিকে তাকাতেই চোখে পড়ছে যেটা, সেটা দেখে আমরা দুইজনেই থ হয়ে গিয়েছি। কারণ জঙ্গলের মধ্যে প্রায় ঢেকে যাওয়া একটা পুরনো ভগ্নপ্রায় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওই দিকে তাকিয়েই ব্যোমকেশ বলে উঠল, অজিত, ওপরের চূড়ার ভাঙা অংশটা লক্ষ্য করো ভালো করে। আমার ধারণা ছিল, আর এখন দেখছি সেই ধারণা অমূলক নয়। এই মন্দিরটাই হয়তো নীলকণ্ঠের 3 লোক অংশের সঙ্গে সম্পর্কিত। কিন্তু শুধু মন্দিরই সমাধান নয় অজিত, আসল সংকেতটা মন্দিরের ভেতরেই কোথাও লুকিয়ে আছে এখনো। আচ্ছা চলো এগিয়ে দেখা যাক, চলো। ভায়া, কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা ঝোপঝাড় সরিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল মন্দিরের চাতালটা। বেশি বড় না, ছোট ধরনের, কিন্তু পোড়া মাটির কাজ করা মন্দির। যদিও বেশিরভাগ স্থান এখন ক্ষয়প্রাপ্ত, তবে একটা কাঠের পুরনো দরজা খুলে আমরা প্রবেশ করলাম তার ভিতরে। কিন্তু যা দেখলাম সেটা দেখার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না।
মন্দিরের ঠিক মধ্যিখানে অবস্থান করছেন কালো কোষ্ঠী পাথরের এক শিবলিঙ্গ, আর তার পাশেই রাখা রয়েছে একটা বড় সোনালি রঙের ত্রিশূল। ব্যোমকেশ পরীক্ষা করে দেখেই বলল যে ত্রিশূলটা নাকি খাঁটি সোনার এবং সেটি গাঁথা রয়েছে সেইখানে, কোনোভাবেও সেটা বের করা সম্ভব নয়। তারপর ও মন্দিরের চারপাশটা ভালো করে দেখে বিড়বিড় করে বলল একটা কথা। নীলকণ্ঠের 3 লোক ভুলকের সঠিক রাস্তা দেখায়। এটার মানে কি দাঁড়াচ্ছে তবে? একটা সোনার ত্রিশূল। আচ্ছা, এই ধরনের মূল্যবান ধাতু সাধারণত সাধারণ পুজোয় ব্যবহার হয় না। এর পেছনে কোনো নিগূঢ় কারণ আছে। এখানে আসল সোনার ত্রিশূল থাকবেই বা কি করে? ত্রিশূলটাই কি তবে এখানে কোনো বার্তা বহন করছে? হঠাৎ একটা কথা আমার মাথায় আসতে বলেই ফেললাম। আচ্ছা ব্যোমকেশ, এখানে কি ভুলক বলতে কি মাটি বলা হয়েছে? মানে মন্দিরের মাটির নিচে কোথাও কি লুকোনো আছে সেই গুপ্তধন? না না অজিত, ব্যাপারটা এত সহজ নয়। তোমার জানা উচিত যে মহাদেবের ত্রিশূল কোনো সাধারণ অস্ত্র নয়। এটাও একটা অদ্ভুত রকমের রহস্য লুকিয়ে রাখে। এই ত্রিশূলে 3টে শুল থাকার কারণ কি জানো? আমি জানতাম না, তাই স্বাভাবিকভাবেই মাথা নেড়ে না জানিয়ে দিলাম। তাই ব্যোমকেশ বলল, শিবপুরাণে মহাদেবের 3টে শুলের মানে বোঝায় দুলোক, ভুলোক ও অন্তরিক্ষলোক, যা সাধারণত 3টে লোককে নির্দেশ করে। আর ভুলোক বলতে এখানে ত্রিশূলের মধ্যিখানে থাকা ছুঁচালো শুল অংশটিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, চলো তো মন্দির ছেড়ে আরেকটু আগে এগিয়ে দেখা যাক। আমার মনে হয় আমাদের আরেকটু আগে এগিয়ে গিয়ে দেখা দরকার। এই ত্রিশূলের মধ্যেকার অংশ কিন্তু পূর্ব দিককে নির্দেশ করে, তাই আমি এখন পূর্ব দিকে একটু এগিয়ে যেতে চাই। তবে এই দিক নির্দেশ হয়তো শুধুমাত্র পথ দেখানোর জন্য নয়। মনে রাখতে হবে, ভূলোক মানে পৃথিবী। পৃথিবীর অভ্যন্তরে বা তার কাছাকাছি কোনো সংকেত লুকানো থাকতে পারে। চলো হাঁটা যাক অজিত। আমরা আরও একবার মন্দিরের মধ্যে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখলাম সব কিছুই বলতে গেলে ফাঁকা। এই মন্দিরে কতকাল যে পুজো হয়নি তা স্পষ্ট, তবে দরজা বন্ধ থাকায় বেশি ধুলোবালি পড়েনি। আমরা এবার বেরিয়ে এলাম দরজা বন্ধ করে, আর কয়েক মিনিট পূর্ব দিকে ব্যোমকেশের পেছন পেছন জঙ্গল পেরিয়ে এগোতেই চোখে পড়ল একটা অদ্ভুত ব্যাপার। কারণ সেখানে অবস্থান করছে একটা অত্যন্ত পুরনো পাড় ভেঙে যাওয়া পুকুর, আর সেটা যে এককালে ব্যবহার হতো সেটা আর বিশেষ বলতে হয় না। ব্যোমকেশ পুকুরটার পাড়ে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ কি যেন চিন্তা করলো, তারপর একটা সিগারেট জ্বালিয়ে সেই দিকে তাকিয়ে থাকলো। আমি বুঝতে পারলাম ওর মাথায় এখন অন্য রহস্য ঘুরপাক খাচ্ছে। একটু পরে এক অদ্ভুত চাঞ্চল্যকর দৃশ্য আমার চোখে পড়ল, যা দেখে আমি একদম অবাক। কারণ ব্যোমকেশ ওর হাতের সিগারেটটা ফেলে দিয়ে হাসছে। ওর মুখে তখন খেলা করছে এক অদ্ভুত যুদ্ধ জয়ের হাসি। এই হাসি আমি চিনি, এর মানে একটাই, ওর রহস্যের সমাধান করা হয়ে গিয়েছে। ও এবার আমার সামনে এসে বলল, চলো অজিত, আজ ওঠা যাক। পিঠে ছুঁচোগুলো ডন দিচ্ছে। আমার মন বলছে বীরসিংহবাবু আশা করি তার গুপ্তধন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, যদি না আমার অনুমান সঠিক হয়। তা কি অনুমান করেছো ভাইয়া? সময় এলে বলবো সব। আগে আমি আমার অনুমান সঠিক কিনা সে বিষয়ে নিশ্চিন্ত হই, তারপর বলবো। আমরা এগিয়ে চললাম জঙ্গল পেরিয়ে, এবার পুরনো জমিদার বাড়ির দিক থেকে গেটের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে যাব বলে ততক্ষণে সবে বাড়িটার ভাঙা গেটের দিকে এগোচ্ছি। ঠিক এমন সময় দূর থেকে 3 জন লোক আমাদের একদম সামনে এসে দাঁড়ালো। লোকগুলোর 2 জন বেশ সন্ডা ধরনের, আর অপর একজন সাধারণ। তবে সেই ব্যক্তিটির মুখের দিকে তাকালেই যেন মনে হয় সব থেকে নিকৃষ্টতম কাজগুলো যদি কেউ করে থাকে তবে এই করেছে।
কেন জানি না লোকটাকে আমার ঠিক ভালো লাগলো না। হাতের 10টা আঙুলের মধ্যে 8টাতেই সোনার আংটি চোখে পড়ল, আর গলায় একটি মোটা বিছা সোনার হাড়। সে মুখের কাছে একটা আলতো বদমাইশি হাসি এনে বলল, তা সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী দেখছি আমাদের গ্রামে। কি ব্যাপার বলুন তো? জমিদার বাবু গুপ্তধন উদ্ধারের জন্য আপনাকে ডেকে পাঠালেন নাকি? আমি শুনেছি আপনি নাকি রহস্যের গন্ধ পেলে আর ঘরে থাকতে পারেন না। তাই এই গ্রামের বাতাসেও তেমন একটি পুরনো রহস্যের গন্ধ আছে। আমারও সেদিকে বেশ নজর আছে, বুঝলেন কি না? ব্যোমকেশ অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দিল, তা আপনার কথা শুনে তো মনে হচ্ছে গুপ্তধনের খবর যখন আপনার কানে পৌঁছে গেছে, তবে আপনিও সেটা খোঁজ করতে পারেন। তার কি করি ব্যোমকেশ বাবু বলুন? ভগবান পয়সা দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু যেটা দেয়নি সেটা হলো বুদ্ধি। ওই দাদাটা আমার কাছেও আছে ব্যোমকেশ বাবু, তবে ওটার সমাধান না আমার দ্বারা পসিবল হচ্ছে না। তাই আপনাকে আমি একটা অফার দিচ্ছি, ঠিক আছে? এই গুপ্তধনটা আপনি আমাকে খুঁজে দিন, ওটার অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব, আর খোঁজার জন্য যা টাকা চাইবেন তার মঙ্গে রকম আমি দিয়ে দেবো। তা রাজি আপনি ব্যোমকেশ বাবু? একটু চিন্তা করুন, অর্ধেক গুপ্তধন আর আপনার খ্যাতি তো রইলই রইল। টাকাই তো আসল শক্তি। হ্যাঁ, বুদ্ধিটাকে কাজে লাগান, বুদ্ধিটাকে কাজে লাগান। আমার মতো একজন ধনী পৃষ্ঠপোষক পেলে আপনার কাজ আরো সহজ হবে, তাই না? ব্যোমকেশ খালি হেসে বলল, আপনার পরিচয়টা পেলে ভালো হতো। লোকে এই অদমকে প্রমোটার দেবী শঙ্কর গিরি নামেই চেনে। আমার অনেক পয়সা আছে ব্যোমকেশ বাবু, আপনি আমার সাথে হাত মেলান, আপনাকে অনেক বড় লোক করে দেব। তাহলে দেবী শঙ্কর বাবু, কান খুলে শুনে রাখুন, এই গুপ্তধন আছে বা নেই তার কিছুই আমি জানি না, আর থাকলেও তার ওপর অধিকার আছে শুধুমাত্র জমিদার পরিবারের, কারণ ওটা তাদের সম্পদ। আর টাকা দিয়ে যদি আপনি মনে করেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর বুদ্ধি কিনতে পারবেন, তবে আপনি ভুল করছেন। আমার কাজের নীতি আর মূল্যবোধ আমি টাকার বিনিময়ে বিক্রি করি না দেবী শঙ্কর বাবু। আপনার প্রস্তাবটা অত্যন্ত নিম্ন রুচির। আজ আসি, অযথা আমাদের কাজে বিরক্ত করতে আসবেন না। চলি। ব্যোমকেশ আর আমি পাশ কাটিয়ে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। শুধু আসার সময় লোকটার রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে যেন আমার ভয় হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ব্যোমকেশ আমার উদ্দেশ্যে বলল, চলো অজিত, বীরসিংহবাবুর লাইব্রেরির দিকে একটু ঢু মেরে আসি। একটা খটকা রয়েছে মনে, ওটা বীরসিংহবাবু ছাড়া কেউই পরিষ্কার করে বলতে পারবেন না। অগত্যা আমি আর ব্যোমকেশ ওপরের লাইব্রেরির ঘরের দিকে এগিয়ে গেলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম আজও বীরসিংহবাবু একটা বই খুলে বসে আছেন। ব্যোমকেশ আসছে দেখে আমাদের দিকে তাকিয়ে বললেন, আরে ব্যোমকেশ বাবু যে, আপনার ওই ধাঁধার উত্তর খোঁজা হলো? আর কতটা দূর অগ্রসর হয়েছেন সেই গুপ্তধন খোঁজার দিকে, সেটা জানার জন্য আমি কিন্তু অপেক্ষা করে আছি। তবে একটা কথা, আপনাদের জমিদার বাড়িতে যে একটা মহাদেবের মন্দির আছে, আর মন্দির সংলগ্ন একটা বাঁধানো ও পুকুর আছে, সেটা আমাকে আগে বলতে পারতেন। ওটা জানলে আমার কাজ অনেকটা সহজ হয়ে যেত, বিশেষ করে যখন ধাঁধায় বারবার মহাদেবের প্রসঙ্গ আসছে। তখন এই তথ্যটা শুরুতেই জানা থাকলে অনেক সময় বেঁচে যেত। বীরসিংহবাবুর মুখে যেন একটা হাসির ঝিলিক দেখা দিল। তিনি বললেন, সে ব্যাপারে আমি আপনাকে বলতেই পারতাম,
কিন্তু আমি ভাবলাম আপনি হয়তো নিজে বুদ্ধি খরচ করে পুরো ব্যাপারটা উদ্ধার করতে চাইছেন। তবে আর কোনো সাহায্য লাগলে আমায় বলতে পারেন। ঠিক আছে বীরসিংহবাবু, আমার মনে কিছু প্রশ্ন আছে, সেইগুলো আগে করে নেওয়া দরকার বলে আমি মনে করি। সাধারণত নিরাপত্তার জন্য লুকিয়ে রাখা হয়, কিন্তু এত জটিল হেয়ালি তৈরি করার পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য ছিল। হ্যাঁ, বলুন ব্যোমকেশ বাবু, কি জানতে চান? আপনাদের জমিদার বংশে মহাদেবের পুজো যে হয় সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। আর পুরনো জমিদার বাড়ির স্তম্ভগুলোতে শিবপুরাণের বহু ঘটনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে দেখে আমার কাছে আরো পরিষ্কার হয় ব্যাপারটা। তবে গুপ্তধন এমনভাবে লুকিয়ে রাখার কি কোনো বিশেষ কারণ ছিল? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনাদের ব্যাপারটা জানানো দরকার ছিল। আসলে আমাদের জমিদারি প্রায় 200 বছরেরও বেশি পুরনো, সেটা বুঝতে পারছেন আশা করি। আর সেই সময় এই সমস্ত অঞ্চলে ডাকাতের আধিপত্য ছিল বিস্তর। আর কখন যে ভয়ঙ্কর ডাকাতরা আক্রমণ করবে এবং কখন যে তারা সম্পদ লুট করতে আসবে তার হদিশ কেউ জানে না। অপরদিকে ততদিনে ইংরেজ সরকারও চাপ দেওয়া শুরু করে জমিদারি প্রথা উঠিয়ে দেবার জন্য। সুতরাং আমাদের বংশের যে বিপুল পরিমাণ ধনসম্পদ, এই সবটাই লুকিয়ে ফেলা হয় এক নির্জন জায়গায়, আমাদের ওই পুরনো জমিদার বাড়ির মধ্যে। আর সেটি যাতে আমরা পরবর্তীকালে খুঁজে পাই তার জন্য এই হেঁয়ালির মাধ্যমে লুকিয়ে রাখা হয়। কিন্তু আমি জানি না যে সেই গুপ্তধন আছে কোথায় বা কি সেই গুপ্তধন। আমার পিতা বা পিতামহ কেউ সে কথা বলে যাননি। তাই হয়তো সেই গুপ্তধন খোঁজার বা নিজে হাতে তা আগলে রাখার দায়িত্ব আমি আমার মনে করি। আশা করি আপনাকে সবটা বোঝাতে পারলাম ব্যোমকেশ বাবু। এতগুলো কথা শুনে ততক্ষণে ব্যোমকেশের মুখে একটা হাসির ঝলক দেখতে পেলাম আমি। ব্যোমকেশ এবার বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত বড় ইতিহাসের তথ্যগুলো আপনি আমায় বললেন বলে। এই ধাঁধার অনেকটাই সমাধান আপনি এখন করে দিলেন। বাকিটা আমার কাছে এখন অনেকটা পরিষ্কার। তবে আপনাদের এখানে ভালো কিছু ডুবুরি আছে, বেশি না, ওই 3-4 জন হলেই হবে। সেটা খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না ব্যোমকেশ বাবু। কালই আমি খবর দিয়ে কয়েকজন লোককে আসতে বলে দেবো। তবে আপনি কি গুপ্তধন কোথায় আছে বুঝতে পেরে গেছেন মোটামুটি? হ্যাঁ, আমি দুটো জায়গাকে চিহ্নিত করে রেখেছি। তবে আশা করি এই দুটি জায়গার খোঁজ চালালেই আমরা গুপ্তধন উদ্ধার করতে পারবো। ঠিক আছে, আজ তবে উঠি, কেমন? তবে এই দুটি জায়গার মধ্যে কোনটি সঠিক সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের ডুবুরির প্রয়োজন। খুব সাবধানে কাজ করতে হবে। আমি আর ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বেরোতে যাব, তখনই হঠাৎ করে ব্যোমকেশের একটা কথা মাথায় এসে গেল। ও দাঁড়িয়েই বলল, আচ্ছা বীরসিংহবাবু, আপনি দেবীশঙ্কর গিরি নামে কাউকে চেনেন? লোকটার সাথে আজ আমার আপনাদের পুরনো বাড়িটায় দেখা হলো। দেখে যা বুঝেছি লোকটা সুবিধে নয়। আচ্ছা, ওই লম্পটটার সাথে আপনার দেখা হয়েছে, কিন্তু সে যে কেন আমার পুরনো জমিদার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে আমি তা জানি না। হয়তো ও গুপ্তধনের কথা কিছু জানতে পেরেছে আর সেটা পাবার আশায়। ব্যোমকেশ বলল, গুপ্তধনের হেয়ালিটা খালি আমরা জানি সেটা নয় বীরসিংহবাবু, ওটা ওই বদমাইশ লোকটাও জানে। আর তার প্রস্তাবের ভঙ্গি দেখে মনে হলো ও শুধু গুপ্তধন চায় না, আপনার জমিদার বাড়িটাও নিতে চায়। ওই লোকটার গতিবিধি আমি মোটেও ভালো দেখছি না। সুতরাং আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, ওটা একটা বদমাইশ, লম্পট আর মস্তান। পলিটিক্স আর মস্তানি করে বেশ টাকাও করেছে শুনেছি।
আমার কাছে এসেছিল ওই পুরনো জমিদার বাড়িটা 1 কোটি টাকা দিয়ে কিনতে। সে সেইখানে নাকি বড় ফ্ল্যাট বাড়ি বানাতে চায়। আমি রাজি হইনি। নিবারণী মস্তানটাকে আমার কাছে এনেছিল। আমার সামনে ও গলা উঁচিয়ে কথা বলার সাহসও দেখিয়েছিল। সেই দিন নিবারণের জন্য ওকে আমি ছেড়ে দিলাম, নয়তো ওকে আমি পুলিশে দিতাম। নিশ্চয়ই সে নিবারণকে হাত করেছে। নিবারণের নজরদারি আর দেবী শঙ্করের আগমন, এই দুটো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আমি এখনই নিবারণকে ডেকে পাঠাবো, ওর ব্যবস্থা করছি, আপনারা চিন্তা করবেন না। ঠিক আছে, এটাই আমার জানার ছিল। আমরা এখন আসি, আপনি উত্তেজিত হবেন না বীরসিংহবাবু। আমার মন বলছে আপনার গুপ্তধন আপনি খুব তাড়াতাড়ি হাতে পেতে চলেছেন। ঘরে ফিরে ব্যোমকেশ খালি আমায় বলল, বুঝলে অজিত, আমি পাশের ঘরে যাচ্ছি। আমায় এখন একদম বিরক্ত করবে না। কিছু প্রশ্ন মনের মধ্যে আছে, আর ধাঁধার সমাধান প্রায় হয়েই এসছে। আর আমার সন্দেহ যদি ঠিক হয়। কথাটা শেষ না করেই ব্যোমকেশ পাশের ঘরে চলে গেল। আমি জানি ও যখন বলেছে ওকে বিরক্ত করে লাভ নেই। ও এখন ভাববে, নিজেকে ডুবিয়ে দেবে অন্য এক জগতে, আর সেইখান দিয়েই উদ্ধার হয়ে আসবে সব প্রশ্নের উত্তর। খাওয়া দাওয়ার পর একটু শুতেই ঘুম চলে এলো চোখে। ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। আমি উঠে ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি ও তখনও কিছু একটা ভাবছে আর পায়চারি করছে। আমি আরাম কেদারায় বসে বললাম, তাহলে এই ধাঁধাটা কতদূর সমাধান হলো ব্যোমকেশ? আর সারা দুপুর কি করছিলে? ব্যোমকেশ আমার দিকে বিষণ্ণ মুখে তাকিয়ে বলল, একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি, আর তার সাথে একটা ষড়যন্ত্রের। আমার অনুমান যদি সঠিক হয়, আজ রাতেই কিছু একটা হতে পারে। সুতরাং আমাদের আজ রাতে পুরনো জমিদার বাড়ির দিকে যেতে হতে পারে। আর আমি এখানে পুলিশের সাহায্য নিয়েছি। আজ রাতেই আমার মন বলছে একটা বড় সড়ো কিছু হতে পারে। কারণ দেবী শঙ্কর হয়তো আজ রাতেই তার লোক লাগিয়ে জোর করে গুপ্তধন উদ্ধারের চেষ্টা করবে। আর তার আগে আমাদের সেখানে পৌঁছানো দরকার। নিবারণ তাকে সাহায্য করতে পারে এমন একটা সম্ভাবনাও আছে। দ্রুত তৈরি হওয়া উচিত। আচ্ছা ব্যোমকেশ, বলি পুলিশের সাহায্য নিলে যে গুপ্তধনটা আমরা উদ্ধার করব সেটা যে সরকারের খাতায় জমা পড়ে যাবে। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। তবে প্রথম কথা হলো, আমরা জানি না যে সেই গুপ্তধন কি বা কি আছে সেইখানে। তাই যদি কিছু পাওয়া যায়, তার সবটাই সরকারের কাছে গেলেও তার সমমূল্যের টাকা বীরসিংহবাবু পেয়ে যাবেন। আমি ওটা ওনাকে আগেই বলেছিলাম, উনি রাজিও হয়েছিলেন। তবে এখানে আসল উদ্দেশ্য গুপ্তধন উদ্ধার নয় অজিত। আসল উদ্দেশ্য হলো দেবী শঙ্করের মতো বদমাইশকে হাতে নাতে ধরা। ও যদি এই রাতে কোনো বেআইনি কাজ করে, তাহলে আমাদের কাছে তাকে আটক করার সুযোগ থাকবে। তাহলে বলছো আজকে রাতেই একটা কিছু হতে পারে, তাই তো? তা আমরা কি ছদ্মবেশে থাকবো নাকি? না, সেটির দরকার পড়বে না আশা করি। আজ রাতে আমরা ছদ্মবেশে নয়, বরং সত্যান্বেষী রূপেই উপস্থিত হব। তোমার পিস্তলটা নিয়ে নিও অজিত। সেই দিন আর উত্তেজনায় তেমনভাবে ঘুমটা এলো না। আমি এখনো বুঝতে পারছি না ব্যোমকেশ কি করতে চাইছে, কোন ষড়যন্ত্রের কথাই বা সে বলছে, আর সে সেই গুপ্তধনের দিকে কতটাই বা অগ্রসর হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানে শুধু একজনই, তার নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন রাতটা হবে। এখন প্রায় 12:30টার কাছাকাছি। বাড়ির সবার রাতের খাওয়া দাওয়া শেষ। এতক্ষণে সবাই ভালো মতো ঘুমিয়ে পড়েছে আশা করা যায়। রাত যখন প্রায় 1টার কাছাকাছি, হঠাৎ করেই এমন সময় ব্যোমকেশ আমাকে তুলে দিয়ে বলল, অজিত, তৈরি হয়ে নাও। রাত এখন গভীর, কেউ কোথাও নেই। আমরা এখন পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে যাব। পুলিশকে আগেই বলা আছে, ওরা ছদ্মবেশে এদিক ওদিক লুকিয়ে থাকবে।
আমাদের কাজ হবে দেবীশঙ্কর গিরিকে হাতে নাতে ধরা। ও নিশ্চয়ই ভেবেছে কেউ তাকে রাতে পাহারা দেবে না। চলো, এক মুহূর্ত আর দেরি নয়। আমরা অত্যন্ত নিশ্চুপভাবে বাড়ির পেছনের দালান পেরিয়ে পেছনের দিকের দরজা খুলে গ্রামের রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম পুরনো জমিদার বাড়ির দিকে। অন্ধকারে তখন চারিদিকে বিরাজ করছে এক অদ্ভুত আদিম নিস্তব্ধতা। আজ আমাদের সামনে এই পুরনো আমলের জমিদার বাড়িটি যেন একটা বিশাল কালো অন্ধকার দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। আমার তখন মনে হচ্ছিল কেবল দেবীশঙ্কর নয়, অন্ধকারও যেন আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। এই রাতের নীরবতা একটা বড় বিপদের পূর্বাভাস দিচ্ছে। চলো অজিত, আমরা ওই জঙ্গলের দিকে লুকিয়ে থাকি। কেন জানি না আমার মন বলছে চোর বাবারা আসলে ওই দিক দিয়েই আসবে। তোমার এমন কেন মনে হচ্ছে ভায়া? ওরা পুকুরের দিকেও তো যেতে পারে। আমার অনুমান যদি ঠিক হয় তবে দেবী শঙ্কর মন্দিরের ভেতরেই খোঁড়াখুঁড়ি শুরু করবে। কিন্তু অজিত, তোমার কথাটাও ঠিক হতে পারে। তাই ওই মন্দিরটা থেকে পুকুরের দিকে যাওয়ার রাস্তাটা আমাদের নজর রাখার জন্য আমি আগে থেকেই পুলিশকে বলে দিয়েছি। জমিদার বাড়ির আশেপাশে এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে আছে বহু ঝোপঝাড়, কিন্তু ব্যোমকেশ তার মধ্যে সব থেকে বড় যেটা, আর যেখান দিয়ে পুরো ধ্বংসপ্রাপ্ত শিব মন্দিরটা ভালো করে লক্ষ্য করা যায় এমন একটা ঝোপ দেখে নিঃশব্দে সেখানে বসলাম। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও সেই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার। আমি আর ব্যোমকেশ চুপটি করে ঘাপটি মেরে বসে রইলাম সেখানে। মুখে যে কোনো কথা হবে না সেটা আগেই বলা ছিল। কতক্ষণ যে ওই রকমভাবে ঘাপটি মেরে বসেছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। ওই অন্ধকার ঝোপের মধ্যে মশার যে কী উৎপাত তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। সময় যেন কাটতেই চায় না। অন্ধকারের মধ্যে যেন এক একটা মুহূর্ত 1 ঘন্টা ঠেকছিল আমার। ঠিক রাত কটা হবে জানি না, তবে হঠাৎ করেই রাস্তায় কিছু কুকুরের ডাক শুনতে পেলাম। ব্যোমকেশ এবার একটু নড়ে চড়ে বসে আমার দিকে মুখে আঙুল তুলে দেখিয়ে দিল চুপ। সেই সময়টায় আমার মনের অবস্থা যে কি তা বলে বোঝাতে পারবো না। বুকের প্রত্যেকটা ধুকপুকানি যেন কানে স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। সে যাই হোক, ঠিক এমন সময় আমার ভাবনায় বাধা ফেলে কয়েকটা টর্চের আলো যেন এগিয়ে এলো জমিদার বাড়ির দিক থেকে এই পুরনো মন্দিরের দিকে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 3টে ছায়ামূর্তি আসছে আমাদের অপর দিকের ঝোপ বরাবর। লোকগুলো অতি সন্তর্পণে এদিক ওদিক দেখে এগিয়ে গেল মন্দিরের দরজার দিকে। ছায়ামূর্তিগুলোর পুরো শরীর যে কোনো কালো চাদর দিয়ে ঢাকা তা একদম স্পষ্ট। ছায়ামূর্তিগুলোর একজন মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ যেন কিছু একটা ভাবল, তারপর সেই দিক থেকে এগিয়ে এলো আমাদের ঝোপটার দিকে। ব্যোমকেশকে যেন ফিসফিস করে বলতে শুনলাম, অজিত, তৈরি থাকো। বেগরবাই দেখলে তবেই হামলা করবে, আর যদি ওরা আমাদের দেখতে না পায় তবে ঘাপটি মেরে বসে থাকো। ও সম্ভবত জায়গাটা একবার পরীক্ষা করে দেখছে। এই ধরনের পেশাদার চোরের কাজ শুরুর আগে আশেপাশে দেখে নেয়, আমরা যেন শ্বাস প্রশ্বাসও না ফেলি। ছায়ামূর্তিটা এগিয়ে এসে হাতের টর্চটা একটু এদিক ওদিক ঘুরিয়ে বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গেই আমি ব্যোমকেশের দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ার শব্দ শুনতে পেলাম। কিন্তু এ কি, ছায়ামূর্তি দেখলাম এগিয়ে গেল সেই মন্দিরটার উদ্দেশ্যে। 3 জনের একজনের হাতে যে একটা মস্ত বড় শাবল রয়েছে তাই চাঁদের আলোতেও স্পষ্ট চোখে পড়ল আমার। তার মানে কি গুপ্তধন লুকানো আছে ওই শিব মন্দিরেই, নাকি লোকগুলো ওই সোনার ত্রিশূলটা চুরি করতে এসেছে? আমি তখনও বুঝতে পারছি না লোকগুলো ঠিক কি করতে চাইছে। এমন সময় একটা খুট করে শব্দ শুনে বুঝতে পারলাম ব্যোমকেশের হাতে এসে গেছে ওর পিস্তল। ওই আগ্নেয়াস্ত্রের দরকার পড়বে বলে তো আমার মনে হয় না। ব্যোমকেশ খুব সন্তর্পণে
শাবলের শব্দটি শুনছিল। তার কাছে শাবল দেখা মানেই দেবী শঙ্করের উদ্দেশ্য পরিষ্কার। সে জোর করে খোঁড়াখুঁড়ি শুরু করবে, আর সেই সুযোগেই সে ধরা পড়বে, যেমনটা ব্যোমকেশ চেয়েছিল। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি ওর মুখে তখনও খেলা করছে একটা অদ্ভুত হাসি। তার মানে চোরগুলো কি জালে ধরা পড়েছে? এখন তো ওদের না ধরলে তারা হয়তো পালাবে। ব্যোমকেশ আস্তে আস্তে এগিয়ে গেল ঝোপটা ছেড়ে সেই লোকগুলোর দিকে। মন্দিরের ভিতরে যে শাবল দিয়ে খোঁড়ার কাজ শুরু হয়ে গিয়েছে তার বলতে হয় না। একখানা ছায়ামূর্তি ততক্ষণে বোধ করি আমাদের দুইজনকে আবছাভাবে এগিয়ে আসতে দেখতে পেয়েছে, তাই সে তৎক্ষণাৎ চম্পট দেওয়ার চেষ্টায় এগিয়ে গেল। ব্যোমকেশ হাতে বন্দুক বাগিয়ে ছুটে গেল তাকে লক্ষ্য করে। লোকটা বোধ করি ব্যোমকেশকে ধাক্কা মেরে পালাবার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু ওর হাতের আগ্নেয়াস্ত্রটা দেখেই সে ওইখানেই থেমে গেল। দেবী শঙ্কর বাবু, আপনি এখন পালাবার চেষ্টা করলে সেটা ব্যর্থ, কারণ বাইরে পুলিশ আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি জানতাম আপনি আসবেন। টাকা দিয়ে বুদ্ধি কিনতে পারলেও সত্যান্বেষীর সতর্ক দৃষ্টি থেকে বাঁচতে পারলেন না। আপনার এই ষড়যন্ত্রের পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। আমার হাত থেকে বাঁচলেও পুলিশের হাতে ধরা পড়তে বাধ্য, তাই আত্মসমর্পণ করুন। কথাটা বলে শেষ হওয়ার আগেই এদিক ওদিক গাছের ওপর ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো পুলিশের লোক, আর বাইরে শোনা গেল পুলিশের সম্মিলিত 3-4টে জিপের শব্দ। আমি বুঝতে পারলাম ততক্ষণে পুলিশ তৈরি আসামিদের ধরার জন্য। মন্দিরের ভিতরে যে দুইজন লোক শাবল দিয়ে খোঁড়ার কাজ করছিল তারাও বেগতিক দেখে বেরিয়ে এসেছে। 3 জনেই এখন বন্দি পুলিশের হাতে। তবে রাগে গজগজ করতে করতে দেবীশঙ্কর বাবু চিৎকার করে বলছেন, ব্যোমকেশ বাবু, আপনি এটা ঠিক কাজ করলেন না। এটা আপনি ঠিক করলেন না। আমি আপনাকে ছাড়বো না, আপনাকে ছাড়ছি না। আমি যে করেই হোক আমি এর বদলা নেবই। এই জমিদার বাড়ির গুপ্তধনের মালিক আমি হব। আমি আপনার মতো সামান্য ডিটেকটিভ আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ, আমাকে আটকাতে পারবে না। ব্যোমকেশ দেখলাম শান্তভাবে হেসে উত্তর দিল, সে আপনি যা করার করে নিন। জমিদার বাড়ির লোক নিবারণ সান্যালকেও টাকা হাত করে যখন আপনার গুপ্তধন উদ্ধার হলো না, তবে বলা যায় আপনার বুদ্ধির জোর সীমিত। আর এই শিব মন্দিরে শুধু ওই সোনার ত্রিশূলটাই আছে, গুপ্তধন এখানে নেই। আপনি হয়তো ভেবেছিলেন নীলকণ্ঠের 3 লোক, মানে এই মন্দিরের শিবলিঙ্গের নিচে গুপ্তধন আছে। কিন্তু প্রতাপ রায় আপনার মতো লোভীদের জন্যই এই পথে একটি ভুল সংকেত রেখে গেছেন। আসল গুপ্তধন মন্দিরের বাইরে, আর আপনার সহযোগী নিবারণ সান্যাল, তাকেও পুলিশ ধরে ফেলেছে। তবে গুপ্তধন কোথায় আছে ব্যোমকেশ বাবু? আর আমার এতদিনের জমিদারির ম্যানেজার নিবারণ যে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তাকে এত বিশ্বাস করতাম। আমার পরিবারের বহুদিনের পুরনো মানুষ সে। শুধু টাকার লোভে এসে দেবী শঙ্করের মতো লম্পটের সঙ্গে হাত মেলালো। আমি সত্যি আঘাত পেয়েছি ব্যোমকেশ বাবু। আমি বুঝতে পারলাম পুলিশ আসার সময় বীরসিংহবাবু ও নিবারণ সান্যালকে সঙ্গে করেই এখানে এসেছে। তিনি এখন উত্তেজিত গুপ্তধন উদ্ধার করার আশায়। ব্যোমকেশ বলল, গুপ্তধন এখানে নেই বীরসিংহবাবু। গুপ্তধন আছে সেই জায়গায় যেখানে জীবন আছে, আর যে জায়গাটা শুধু জীবন নয়, সমুদ্র মন্থনের অমৃতের ইঙ্গিতও দেয়। আপনার হেঁয়ালি তো কিছুই বুঝতে পারছি না আমি ব্যোমকেশ বাবু। এতক্ষণেও আমি কিছু বুঝতে পারলাম না। তাহলে এত বছর ধরে এই ধাঁধাটা কেউ সমাধান করতে পারেনি কেন, তা এবার বুঝতে পারছি। জীবন নামের অন্তরে সে আজও নিজেকে লুকায়। নীলকণ্ঠের 3 লোক ভুলকের সঠিক রাস্তা দেখায়। কি
হেয়ালির লাইনটা মনে পড়ছে বীরসিংহবাবু? এখানে 3 লোক অর্থাৎ ত্রিশূলের মধ্যেকার শালাকার নির্দেশ অনুযায়ী পূর্ব দিকের অবস্থান করছে একটা বাঁধানো পুকুর। আর জলের অপর নাম যে জীবন, সেটা আর বলে দিতে হবে না আশা করি। আর আপনাদের জানা উচিত সমুদ্র মন্থন হয়েছিল ক্ষীর সাগরে, সুতরাং এই পুকুরই হলো সেই জীবন নামের অন্তর। আর নীলকণ্ঠের 3 লোক ভুলোকের সঠিক রাস্তা দেখায়, এর অর্থ হলো শিব মন্দিরের ত্রিশূলের ভুলোক অংশটি ঠিক এই পুকুরটিকেই নির্দেশ করেছিল। প্রতাপ রায় জানতেন লোভীরা শিবলিঙ্গের নিচে খুঁজবে, কিন্তু প্রকৃত ভক্তই ত্রিশূলের দিক নির্দেশ বুঝে জলের মহিমা বুঝবে। এই জলই আপনাদের বংশের ধনকে এত কাল রক্ষা করেছে। আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে এই জলাশয় লুকিয়ে আছে গুপ্তধন, তাই কাল আপনাকে কয়েকজন ডুবুরি আনতে বলেছিলাম। সে যাই হোক, এবার লোক নামিয়ে পুকুরটিতে একবার ভালো করে খোঁজ চালিয়ে দেখুন। যেমন বলা তেমনি কাজ। গ্রামের কয়েকজন মানুষ সেই পুকুরে নেমে এদিক ওদিক খোঁজ করতেই পুকুরের ঠিক মাঝখান থেকে উদ্ধার হলো একটা মস্ত বড় লোহার বাক্স। প্রায় 4 জন লোক মিলে অতি কষ্টে সেটা জলের বাইরে বের করে আনলো। ততক্ষণে পূর্ব আকাশে হালকা হালকা আলোর দেখা মিলছে। গ্রামে গুপ্তধন পাওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই বহু লোক জড়ো হয়েছে তা দেখবার আশায়। পুরনো জমিদার বাড়ির আশেপাশে পুকুরের পাড়ে তখন গিজগিজ করছে শয়ে শয়ে লোক। লোহার বাক্সটা এত বছর জলের তলায় থাকার কারণে গায়ে শ্যাওলা ধরেছে। সেটার বাইরের দিকটা মোটামুটিভাবে পরিষ্কার করে দেওয়া হলো। পূর্ব আকাশে সবেমাত্র আলোর রেখা ফুটেছে। সে এক অপরূপ দৃশ্য। রাতের আঁধার আর সকালের আলো মেশা সেই মুহূর্তে যেন প্রকৃতিও থমকেছিল। পুকুরের কালো জলের পাড়ে সেই জীর্ণ লোহার বাক্সটি নিয়ে জনতার ভিড়। হঠাৎ যেন একটা চাপা ফোঁস ফোঁস শব্দ কানে এলো। দেখলাম সেই মন্দিরের দিক থেকে একটা বিরাট গোখরো সাপ ফনা তুলে এগিয়ে আসছে। হয়তো সে তার পুরনো বাসুকির পাহারা দিতে প্রস্তুত। জনতা কিছুটা ভয় পেলেও ব্যোমকেশের ইশারায় সবাই স্থির রইল। সাপটা কিন্তু অদ্ভুতভাবে বাক্সের কাছে এসে একবার স্থির হলো, তারপর তার ফনা নামিয়ে চলে গেল জঙ্গলের দিকে, যেন সে তার দায়িত্ব শেষ করে চলে গেল। শিবের প্রতীক বাসুকির এই আগমন যেন আমাদের এই আবিষ্কারকে আরও ঐশ্বরিক করে তুলল। তখন সেই ভোরের মিষ্টি আলোয় পুকুরটার চারিপাশের বুনো ফুলের গন্ধ আর হালকা কুয়াশা মেশানো বাতাস এক অদ্ভুত পবিত্রতা এনে দিয়েছিল। ব্যোমকেশ এবার এগিয়ে গেল সেটার দিকে। চারপাশের লোকেদের উত্তেজনা তখন চরমে। আমার মনে হচ্ছিল এই বাক্সটা শুধুমাত্র ধনরত্ন নয়, 100 বছরের একটা ইতিহাস বহন করেছে। ব্যোমকেশের মুখে ছিল সেই তৃপ্তির হাসি, যা কেবল একটি জটিল হেঁয়ালির সমাধান হলেই আসে। ব্যোমকেশ বাক্সটা খুলে পিছিয়ে গেল আর নমস্কার করে বলল, জয় শিব শম্ভু। লোভের দ্বারা যে কেউ আপনাকে পেতে পারে না, আপনি আপনার স্বমহিমায় ফিরে এসেছেন। প্রতাপ রায় কোনো সাধারণ ধন লুকিয়ে রাখেননি বীরসিংহবাবু। ইনি তার ইষ্টদেবকেই রক্ষা করেছিলেন। ধনরত্নের থেকে এটা অনেক বেশি মূল্যবান। আমরা এবার এগিয়ে গেলাম সেই বাক্সটার দিকে। আর যেটা দেখলাম তাতে আমাদের চক্ষু চড়ক গাছ। কারণ সেই বাক্সতে অবস্থান করছে দেবাদিদেব মহাদেবের 1 হাত বড় একটি পুরো খাঁটি সোনার শিবলিঙ্গ। আর তাতে কারুকার্য রয়েছে নানা নাম না জানা অদ্ভুত পাথরের। আর সেই লিঙ্গের মাথায় অবস্থান করছে একটা অত্যন্ত দামি আর চকমকে একটি পাথর। সেটা যে হিরে ছাড়া আর কিছু হতে পারে না তাহার বলতে হয় না। আমার বিস্ময় তখনও কাটছিল না। সোনার গয়না বা মোহর নয়, গুপ্তধন হলো এক ধর্মীয় প্রতীক, শিবলিঙ্গ। এই সিদ্ধান্তটি প্রতাপ রায়ের বুদ্ধির আসল পরিচয়। এই মূর্তির দিকে তাকিয়ে ব্যোমকেশের মনে হলো এর দাম
শুধু সোনা বা হীরের মূল্যে নয়, এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক মূল্যও হাজার গুণ বেশি। আমরা সেই অদ্ভুত সুন্দর দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম। ব্যোমকেশ প্রণাম করে শিবলিঙ্গকে দেখিয়ে বললেন, নিন বীরসিংহবাবু, এটাই আপনাদের পরিবারের গুপ্তধন। এটাই হলো আপনার পূর্বপুরুষদের লুকিয়ে রাখা ধন। এটাই আপনার অধিকার থাকলেও এত দামি জিনিস বাড়িতে রাখা অত্যন্ত বিপজ্জনক। তাই আমার মনে হয় এটা সরকারকে দিয়ে দিন। এত সুন্দর একটা মূর্তি কোনো মিউজিয়ামে সাজানো থাকলে সুরক্ষিত থাকবে। আর এটা যে আপনার পরিবারের সম্পদ, তাই মানুষ এটার মাধ্যমেই আপনার বংশকে মনে রাখবে। আর এটার সমপরিমাণ অর্থ ভারত সরকার আপনাকে দিয়ে দেবে আশা করি। আর এর মাধ্যমে প্রতাপ রায়ের দূরদর্শিতা প্রমাণ হবে। তিনি শুধু ধন রক্ষা করেননি, তিনি চেয়েছিলেন এটি যেন দেশের সম্পদ হিসাবে সুরক্ষিত থাকে। বীরসিংহবাবু বললেন, আমার বংশের মর্যাদা রক্ষা হলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। টাকা পয়সার চেয়ে এই শিবলিঙ্গ উদ্ধার হওয়ার খবরটাই বেশি শান্তি দিল। এই মহাদেবের মূর্তি রাখার ক্ষমতা আর এটা রক্ষা করার ক্ষমতাও আমার নেই। আপনি যেটা বললেন সেটাই হোক বরং। তবে আমার কাজ এখানেই শেষ বীরসিংহবাবু। দেবী শঙ্কর গিরি এবং নিবারণ সান্যালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই গুপ্তধন সন্ধানের আড়ালে যে ষড়যন্ত্র ছিল সেটিরও সমাধান হলো। আপনার জন্য আমি মাথা কাটানোর একটা দুর্দান্ত সুযোগ পেলাম। অসংখ্য ধন্যবাদ। তারপর আর আমরা সেই প্রতাপগড়ে ছিলাম একদিন। পরের দিনই আমরা গাড়ি করে ফিরে আসি কলকাতায়। তবে কিছুদিন পর বীরসিংহবাবুর থেকে আমাদের বাড়িতে আসে একটি ধন্যবাদ পত্র। আর তাতে যে পরিমাণ পারিশ্রমিক ছিল, তাতে ব্যোমকেশের 2 মাসের বসে খাওয়ার খোরাক হয়ে যাবে। তবে তার থেকেও আশ্চর্য হই আমরা, কারণ প্রায় তার 1 সপ্তাহের মধ্যেই খবরের কাগজে বের হয় একটা খবর। তাতে বড় বড় হেডলাইনে লেখা, জনৈক প্রাচীন জমিদার বাড়িতে এক অদ্ভুত সুন্দর দেবাদিদেব মহাদেবের সোনার মূর্তি উদ্ধার। আর বুদ্ধি দিয়ে সেটা যে উদ্ধার করেছে সে আর কেউ নয়, আমারই বন্ধু শ্রী সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ সেই সময় হাসতে হাসতে বলেছিল, দেখলে অজিত, টাকা নয়, এই খবরটাই আসল পারিশ্রমিক। এটাই সত্যান্বেষীর আসল সম্পদ। আমি কাগজে বড় বড় হরফে ব্যোমকেশের নামটা দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেললাম। এই ধরনের কাজই ব্যোমকেশকে আলাদা করে তুলেছে। এই রহস্যের সমাধান আমার সাহিত্য জীবনে আরও একটি নতুন কাহিনীর জন্ম দিল। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে নীলকণ্ঠের গুপ্তধন রহস্য। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের গল্প আরও শুনতে হলে কমেন্ট করুন। আমরা আরও তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিলাম। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন।